আসসালামু আলাইকুম। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বইয়ের ৩ নম্বর চ্যাপ্টার নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আজকে সংখ্যা পদ্ধতির প্রথম ক্লাসটা আমরা নিব। ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের সম্পূর্ণ টপিকসই আলোচনা হবে পর্যায়ক্রমে। আজকে আমরা ক্লাসে যা শিখব, সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, একটি সংখ্যা কোন সংখ্যা পদ্ধতির সেটা নির্ণয় করব, আর একটা সংখ্যা পদ্ধতির কোনো একটা সংখ্যার আগের সংখ্যা এবং পরের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, প্রকৃত নিয়মটা আমরা কি দেখব। সংখ্যা পদ্ধতির ইতিহাসে বইয়ে অনেকগুলো পদ্ধতির কথা বলা আছে। যেমন প্রথম সুমেরিয়ান ব্যাবিলিয়ান সভ্যতা থেকে আমাদের এই সংখ্যা পদ্ধতির কি গণনা পাওয়া যায়। সেই সুমেরিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি ছিল ৬০ ভিত্তিক, তার স্থানীয় মান ছিল। দ্বিতীয়ত আসলো মিশরীয় সংখ্যা পদ্ধতি, সেটার 10 ভিত্তিক হলো, তার স্থানীয় মান কি নাই। তারপরে আসছে মায়ান সংখ্যা পদ্ধতি, যার 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তারপর ছিল চীন ও ভারতীয় সংখ্যা পদ্ধতি, যেখানে হচ্ছে কি 10 ভিত্তিক। এটাই মেনলি আমাদের যে সংখ্যা পদ্ধতিটা এখান থেকে আসছে আর কি। তারপর হচ্ছে গ্রিক সংখ্যা পদ্ধতি, এটাও ছিল কি 10 ভিত্তিক। তারপর হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতির কোনো স্থানীয় মান নাই, এটা হচ্ছে কি অবৈজ্ঞানিক। আর বর্তমানে আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটা আমাদের নাম আসছে হিন্দু আর্যমেন কি সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতির এই ইতিহাস থেকে এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য আমাদের দুইটা জিনিস জানার দরকার। একটা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির বেজ কত, আর কোনটার স্থানীয় মান কি নাই। এক্ষেত্রে ব্যতিক্রম দুইটা জিনিস আছে। দেখেন, আমাদের মাত্র দুইটা সংখ্যা পদ্ধতিতে সুমেরিয়ান ব্যাবিলিয়ানে তার ভিত্তি হচ্ছে ৬০ আর মায়ানের ভিত্তি হচ্ছে কত ২০, বাকিগুলো সবই হচ্ছে কি ১০। তাহলে আমরা প্রতিটা সংখ্যা পদ্ধতির ভিত্তি জানার দরকার নাই, এখান থেকে শুধুমাত্র আমরা সুমেরিয়ান ব্যাবিলিয়ান এবং কি মায়ান সংখ্যা পদ্ধতির বেসটা জানবো, ভিত্তিটা জানবো। তাহলে সুমেরিয়ান ব্যাবিলিয়ান হচ্ছে ৬০ আর কি মায়ান সংখ্যা পদ্ধতি হচ্ছে কি ২০। আরেকটা জিনিস এখানে প্রশ্ন আসতে পারে, কোনটার স্থানীয় মান আছে কোনটার স্থানীয় মান নাই। তো ম্যাক্সিমাম গুলোর স্থানীয় মান আছে, শুধুমাত্র দুইটার স্থানীয় মান নাই। একটা হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে কি রোমান সংখ্যা পদ্ধতি। আমরা দেখব রোমান সংখ্যা পদ্ধতিটাও দেখব যে কিভাবে এটার মান নাই। তাহলে আমাদের এখান থেকে জানার দুইটা বিষয় হলো, একটা হচ্ছে স্থানীয় মান আর একটা হচ্ছে কি ভিত্তি। তাহলে ভিত্তি দুইটার ব্যতিক্রম, একটা হচ্ছে সুমেরিয়ান ব্যাবিলিয়ান আর একটা হচ্ছে মায়ান সংখ্যা পদ্ধতি। আর স্থানীয় মান ব্যতিক্রম দুইটা, একটা হচ্ছে মিশরীয় সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে কি রোমান সংখ্যা পদ্ধতি। বাস এটুকুর মধ্যে এই দুটো জিনিস আপনাদের জানা থাকলে এমসিকিউ টাইপ প্রশ্ন এখান থেকে কি অ্যান্সার করা যাবে। নেক্সট আমরা যাই। এবার আছে কি সংখ্যা পদ্ধতি। আসলে সংখ্যা পদ্ধতিটা কি? কোন সংখ্যাকে প্রকাশ করা বা গণনা করার পদ্ধতিটাকে বলা হয় কি সংখ্যা পদ্ধতি। এগুলো 1 মার্কের জন্য প্রশ্ন কি এসে থাকে, আপনারা এগুলো বই থেকে মুখস্থ করে নিতে পারেন। এখন এই সংখ্যাকে প্রকাশ বা গণনা করার জন্য মূলত আমাদের দুইটা জিনিস জানার দরকার। একটা হচ্ছে ওই সংখ্যাতে ব্যবহৃত অঙ্কগুলো, আর ওই সংখ্যাতে ব্যবহৃত কি মৌলিক নিয়ম। তাহলে এই দুটো জিনিস জানলে আমাদের আসলে যে কোনো আগের সংখ্যা পরের সংখ্যা একটা সংখ্যা কোন সংখ্যা পদ্ধতি সেগুলো সহজেই কি জানা যায়। তাহলে অঙ্ক কি? আমরা ছোটকাল থেকে জানি একটা সংখ্যার ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে কি অঙ্ক। 0 1 2 3 4 এগুলো সবই কি অঙ্ক। আর অঙ্ক পাশাপাশি বসালেই হয় কি সংখ্যা। সংখ্যা একটা উপাদান যা গণনা বা পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয়, এগুলো আমরা জানি। এবার আসবো আমরা কি সংখ্যা পদ্ধতির। তাহলে প্রাথমিক আমরা একটা ইতিহাস জানলাম, এবার আমরা জানবো কি সংখ্যা পদ্ধতির কত ধরনের। ধরনটা বোঝার জন্য একটু আমরা এখানে দেখি, আমাদের সংখ্যা পদ্ধতিতে যদি আমরা এটাকে বলি তাহলে এটা হচ্ছে কি 1। রোমান সংখ্যা পদ্ধতিতে আই লিখলে হয় কি 1। আমাদের সংখ্যাতে দুইটা এক পাশাপাশি যদি আমরা বসাই তাহলে এটার মান বলতেছি আমরা 11। কিন্তু রোমান সংখ্যাতে যদি দুইটা পাশাপাশি বসাই তাহলে আমরা এটাকে বলছি কি 2। তার মানে এই সংখ্যা দুটার এই 1 আই যেখানেই বসুক না কেন, আমি যদি আরেকটা আই বসাই তাও এই এক আয়ের মান কত 1। তাহলে আমরা আসলে অঙ্কগুলো যোগ অবস্থায় থাকে। তাহলে 1 1 1 সমান হচ্ছে কত 3। কিন্তু এই 1 1 কিন্তু এখানে এই একটা 1 নয়, এখানে এটার মান হচ্ছে কত 10। তাহলে 10 + 1 দেওয়া হবে কত 11। তা আসলে
দেখেন অঙ্ক যদি আমি এখানে 1 দিই তাহলে এ 1 এর মান আবার 1 না, এ 1 এর মান হয়ে যাবে কত 100। তাহলে এক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অঙ্ক তার অবস্থান পরিবর্তন করলে মানের কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে অঙ্ক তার অবস্থান পরিবর্তন করার পরও মানের কোনো কি পরিবর্তন হচ্ছে না। এই জন্য এই নাম্বার সিস্টেমটাকে মূলত দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে স্পষ্টই বোঝা যাচ্ছে যে এটা অঙ্ক তার অবস্থান পরিবর্তন করলেও মানের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এটা হচ্ছে নন পজিশনাল। আর অঙ্ক তার অবস্থান পরিবর্তন করার সাথে সাথে তার মানেরও কি হচ্ছে এই যে পরিবর্তন হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি মূলত দুই ধরনের, একটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হচ্ছে কি প্রমাণ সংখ্যা, যেটা আমরা ইতিহাসে কি দেখে আসছিলাম আমরা যে এটার সংখ্যা পদ্ধতির কোনো কি বেজ নাই, স্থানীয় মান নাই। তাহলে আমাদের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল, একটা হচ্ছে কি পজিশনাল। আসলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে হিসাব নিকাশ বা গাণিতিক কার্যক্রম করা জটিল, এই জন্য নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা ম্যাথামেটিক্সে ব্যবহার করি না। আমরা যেগুলো ব্যবহার করি সেটা হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা এখন পজিশনাল সংখ্যা পদ্ধতিটাই নিয়ে আলোচনা করব। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটার মান নির্ণয় যদি করতে চাই, এটা নন পজিশন হয়ে গেল পজিশনাল সংখ্যা পদ্ধতি, তাহলে আমরা যে 200, 111 বললাম বা 10 বলতেছি, এটা বলার পিছনে আমার তিনটা জিনিস কাজ করে। ওই সংখ্যাটাতে ব্যবহৃত প্রতিটি অঙ্কের মান, স্থানীয় মান আর কি বেজ। যেমন ধরেন 251, তাহলে এই যে 251 বলতে পারছি, এই বলার পিছনে আমার তিনটা জিনিস কাজ করে। একটা হচ্ছে সংখ্যাটাতে ব্যবহৃত প্রত্যেকটা অঙ্কের নিজের মান, যেমন 2 এর মান 2, 5 এর মান 5, 1 এর মান কি 1। আর একটা হচ্ছে কি স্থানীয় মান, যেমন আমরা বলি একক, দশক, শতক, এইভাবে। আর একটা হলো কি বেজ। তাহলে আসলে বেজ জিনিসটা কি, আমরা যেটা শিখে আসছি বেজ ছাড়াই আমরা কি এই পর্যন্ত সংখ্যা পদ্ধতি কি শিখে আসছি, কিন্তু আসলে একটা সংখ্যা পদ্ধতির মূল কাঠামোই হচ্ছে কি বেজ। তাহলে আমরা এখন বেজ দেখব। বেজ বলতেছে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক। তার মানে আমরা যে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক ব্যবহার করছি আমাদের সংখ্যা পদ্ধতিতে, তাহলে এই সংখ্যা পদ্ধতির বেজ হবে কত 10। যদি কোনো সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 এই মোট 8টা অঙ্ক ব্যবহার করে, 0 থেকে শুরু হয়েছে 7 পর্যন্ত, মোট হবে কয়টা 8টা, তাহলে এই সংখ্যা পদ্ধতির বেজ হবে কত 8। যদি কোনো সংখ্যা পদ্ধতি 0 থেকে 5 পর্যন্ত ব্যবহার করা হয়, তাহলে ওই সংখ্যা পদ্ধতির বেজ হবে কত 6। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি বেজ হচ্ছে কোন সংখ্যাতে ব্যবহৃত মোট অঙ্ক। তাহলে আমাদের কোন সংখ্যা পদ্ধতিতে কতগুলো অঙ্ক ব্যবহার করা হয় সেটাও আমাদের কি দেখতে হবে। আরেকটা জিনিস হলো, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যার 3টা অংশ থাকতে পারে। এই দশমিক বিন্দু বলি আমরা, দশমিক বিন্দুর আগের একটা অংশ, দশমিক বিন্দুর পরের একটা অংশ। প্রথম আগের অংশটাকে বলা হয় পূর্ণাংশ, পরের অংশটাকে বলা হয় কি ভগ্নাংশ। আর এই দশমিক বিন্দুটার কমন একটা নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। এবার পজিশনাল সংখ্যা পদ্ধতিটাকে তার বেজের উপরে ভিত্তি করে এই 4 ধরনের ভাগে ভাগ করা হয়। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 ভাগে ভাগ করছে। এটা বলতে পারে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার, বা বেজের ভিত্তিতে সংখ্যা পদ্ধতি কি কত প্রকার। তাহলে বেজের ভিত্তিতে সংখ্যা পদ্ধতি দশমিক, বাইনারি, অক্টাল আর কি হেক্সাডেসিমাল। যদি সরাসরি বলে যে সংখ্যা পদ্ধতি কত ধরনের, তাহলে সংখ্যা পদ্ধতি হবে 2 ধরনের, একটা হলো পজিশনাল, একটা হলো নন পজিশনাল। যদি বলে বেজের উপরে ভিত্তি করে সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতি কত ধরনের, তখন আমরা বলবো 4 ধরনের, দশমিক, বাইনারি, অক্টাল আর কি হেক্সাডেসিমাল। আমরা এখান থেকে এই দশমিক, এখান থেকে বোঝা যাচ্ছে এটা দশমিক বা ডেসিমাল। এই দশমিক 10, তার মানে অঙ্ক হবে 10টা, 0 থেকে 9 পর্যন্ত, 10টি। তার মানে এর বেজ হবে কত 10। বাই কথাটার অর্থ হচ্ছে 2, তার মানে এর অঙ্ক হবে 2টা, তাহলে 0 আর কত 1, তাহলে বেজ হবে কত 2। অক্টা কথাটার অর্থ হচ্ছে 8, 0 থেকে অঙ্ক ব্যবহার করবে 7 পর্যন্ত, মোট হচ্ছে 8টি, তাহলে তার বেজ হচ্ছে কত 8। হেক্সা মিন্স 6, আর ডেসিমাল, এই যে ডেসিমাল মানে কত 10,
তাহলে মোট হবে কত 16। এই ক্ষেত্রে অঙ্ক ব্যবহার করা হয় ডেসিমালের 0 থেকে 9 পর্যন্ত। এরপরে হেক্সাডেসিমালের অঙ্ক ব্যবহার করা হয় এ বি সি ডি ই এবং কত এফ। তার মানে এখানে 10টা আর এই দিকে আসলো কয়টা 6টা, মোট হবে 16টা। তাহলে এই সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16। তাহলে দেখেন আমাদের 4টা সংখ্যা পদ্ধতির ইংরেজি অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে শুধুমাত্র কি হেক্সাডেসিমালে, কত থেকে এ থেকে এফ পর্যন্ত। আমরা যদি দশমিক ভ্যালুতে আসি তাহলে 9 এর পরে সাধারণত হয় কত 10, তারপরে 11, তারপরে 12, তারপর 13, তারপরে 14, তারপরে কি 15। তাহলে 0 থেকে 15 পর্যন্ত। এখন প্রশ্ন হলো কেন এবিসিডি আমরা এফ পর্যন্ত নিলাম, এখানে 10, 11, 12 নিলাম না কেন? কারণ এখানে দেখেন দুইটা অঙ্ক পাশাপাশি বসছে, তাহলে দুইটা অঙ্ক পাশাপাশি বসলে হয়ে যায় কি সংখ্যা। সুতরাং এইগুলো দিয়ে আমাদের প্রকাশ করা যাবে না, যে কোনো সিঙ্গেল ডিজিট লাগবে। তাহলে সিঙ্গেল ডিজিট, এই জন্য আমাদের এখান থেকে এ থেকে এফ পর্যন্ত কি ব্যবহার করা হয়েছে। অঙ্কের ক্ষেত্রে এগুলো প্রতীক, এগুলো প্রতীক, এগুলো চিহ্ন, এগুলো চিহ্ন, এগুলো অঙ্ক, এগুলো কি অঙ্ক। তাহলে বলতে পারে হেক্সাডেসিমালে কতটি প্রতীক ব্যবহার করা আছে, তাহলে আমরা অবশ্যই বলবো কি 16টি প্রতীক ব্যবহার করেছে। কতটি অঙ্ক ব্যবহার করা আছে, অবশ্যই কি 16টি অঙ্ক ব্যবহার করা আছে। হেক্সাডেসিমালের বেজ কত, অবশ্যই বলবো কত 16। তাহলে আমাদের এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতিটাকে 4টা ভাগে ভাগ করলাম, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রতিটা সংখ্যা পদ্ধতির অঙ্ক শুরু হয়েছে 0 থেকে। প্রতিটা সংখ্যা পদ্ধতির অঙ্ক শুরু হয়েছে 0 থেকে। দশমিকেরও 0, বাইনারিরও 0, অক্টালেরও 0, কি হেক্সাডেসিমালেরও 0। আমরা যদি হাইস্ট ভ্যালু দেখি তাহলে দশমিকের 9, বাইনারির 1, অক্টালের কত 7, আর হেক্সাডেসিমালের কত f। অবশ্যই একটা সংখ্যার আগের সংখ্যা পরের সংখ্যা নির্ণয় করতে গেলে মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালু অবশ্যই আমাদের কি জানা রাখতে হবে। তাহলে প্রতিটা সংখ্যা পদ্ধতির মিনিমাম ভ্যালু হচ্ছে কত 0, আর ম্যাক্সিমাম ভ্যালু এক একটার এক এক রকম। যেমন দশমিকের 9, বাইনারির 1, অক্টালের 7 এবং হেক্সাডেসিমালের কত f। তাহলে আমরা এই জিনিসগুলো আমাদের জানা থাকার দরকার। তাহলে আমরা বাইনারি পজিশনাল সংখ্যা পদ্ধতির 4টা ভাগে ভাগ করলাম, দশমিক, বাইনারি, অক্টাল এবং কি হেক্সাডেসিমাল। এগুলো মোটামুটি আমাদের বলা হয়ে গেছে। এবার আসলে আমরা দেখবো একটা সংখ্যা কিভাবে চিনবো কোন সংখ্যা পদ্ধতি। যেমন যদি বলা যায় যেখানে 1010 এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতির, তাহলে অনেকেই হয়তো কি ভুল করবে যে এই সংখ্যা পদ্ধতিটা 1 আর 0 আছে, তাহলে হয়তো কি বাইনারিতে। কিন্তু না, দেখেন এখানে যে সংখ্যা পদ্ধতিটা সংখ্যাটা লেখা আছে সেই সংখ্যার ডিজিট গুলো বা হাইয়েস্ট ডিজিটটা, এখানে হাইয়েস্ট ডিজিট কত 1। তাহলে এই 1টা কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করেছে, দেখেন আমরা যদি দশমিক বলি, দশমিকের 0 থেকে শুরু হয়ে 0, 1, 2 ডট 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 কি 9 পর্যন্ত। যদি বাইনারি বলি আমরা, বাইনারিতে 0 আর কত 1। যদি আমরা অক্টাল বলি তাহলে অক্টালের অঙ্ক শুরু হয়েছে কত 0 থেকে 0, 1, 2 থেকে 7 পর্যন্ত। যদি হেক্সাডেসিমাল বলি তাহলে হেক্সাডেসিমালের অঙ্ক 0, 1 ডট ডট 9, তারপর হলো এতে দেখেন এই ওখানে 1 আছে, দশমিকে 1 আছে, বাইনারিতে 1 আছে, অক্টালও কি আছে 1 আছে। তাহলে 1 যেহেতু 4টা সংখ্যা পদ্ধতি আছে, তাহলে এই সংখ্যাটা আসলে 4টা সংখ্যা পদ্ধতিরই কি হবে, দশমিকের হতে পারে, বাইনারিও হতে পারে, অক্টালও হতে পারে, কি হেক্সাডেসিমাল হতে পারে। এখন আমরা স্পেসিফিক করব কিভাবে যে এটা আমার বাইনারি না এটা দশমিক, সেজন্য এই সংখ্যাটাকে ঘিরে নিয়ে তার বেসটা সাফিক্স হিসাবে আমাদের কি ব্যবহার করা হয়েছে। ঘিরে দিয়ে আমরা এই যে 2 দেখলাম, এখানে 8 লিখলাম, এখানে 10। এখন এই সংখ্যাটাকে আমরা কোনো সময় বলতে পারবো না এটা আমার কি অক্টাল সংখ্যা বা দশমিক সংখ্যা বা হেক্সাডেসিমাল। সিমিলারলি এটাকে আমরা বাইনারি বলতে পারবো না বা দশমিক বলতে পারবো না। তাহলে আমাদের দেখা যাক এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতির হবে। তাহলে অনেকেই হয়তো বলতে পারে যে এটা কি অক্টাল হতে পারে, দশমিক হতে পারে, হেক্সাডেসিমাল। কিন্তু দেখেন আমাদের এখানে হাইয়েস্ট ডিজিট কত 8। 8 অঙ্কটা আমার শুধুমাত্র ব্যবহার হয়েছে দশমিকে এবং কি হেক্সাডেসিমালে। অক্টালে দেখেন অক্টালের অঙ্ক হচ্ছে কত 0 থেকে 7 পর্যন্ত। হাইয়েস্ট ভ্যালু অক্টালে কত 7, কিন্তু এখানে ব্যবহার হয়েছে কত 8। তাহলে আমাদের যেহেতু 10 হাইয়েস্ট ভ্যালুটা বাইনারিতে নাই, তারপরে হচ্ছে কি অক্টালও নাই, তাহলে বাইনারি হবে না, অক্টাল হবে না, তাহলে হবে কত দশমিক এবং কি হেক্সাডেসিমাল। যদি আমরা একটু নিচে আসি,
এখন যদি বলা হয় এইটা কি বাইনারি হতে পারে, এই লেখাটা কি ঠিক আছে, আমি বলবো কি না। কি কারণে? বেস দেওয়া আছে 2, তার মানে সংখ্যাটা হওয়া উচিত কত? বাইনারি। কিন্তু এখানে দেখেন আমাদের অঙ্ক ব্যবহার করেছে কত? 2। যেহেতু আমাদের বাইনারিতে 2 নাই, শুধুমাত্র অঙ্ক 0 আর 1, তাহলে অবশ্যই এই অঙ্ক সংখ্যাটা লেখা কি ভুল আছে। আবার অনেক সময় আসতে পারে 2x সংখ্যাটি হতে পারে, কোন সংখ্যা পদ্ধতির হতে পারে? এখন প্রশ্ন হচ্ছে যে 2 1 এই দুইটা অঙ্ক পাশাপাশি, তাহলে অবশ্যই 2 আর x এখানে কি অঙ্ক, এ x এর মান যে কোনো কি হতে পারে। এখন আমার প্রশ্ন হলো যে 2 আর 1 পাশাপাশি আছে না গুণ অবস্থায় আছে? অবশ্যই কি 2 আর 1 পাশাপাশি আছে, তাহলে x এর মান যে কোনো হতে পারে। তাহলে যে কোনো যদি মান হয় 0 থেকে সর্বোচ্চ f পর্যন্ত হতে পারে। তাহলে দেখেন তো 2 যদি এখানে থাকে তাহলে এটা কোনো সময় বাইনারি হবে? তাহলে অবশ্যই কি বাইনারি হবে না। বাইনারি ভেদে যে কোনো সংখ্যা কি হতে পারে। যদি 1 মার্কের আসে সংখ্যা পদ্ধতি, সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতি হতে পারে না, তাহলে অবশ্যই কি বাইনারি। যদি 2 মার্কের কোনো ব্যাখ্যামূলক প্রশ্ন আসে তাহলে আমাকে একটু ব্যাখ্যা করে পড়তে হবে যে x এর মান 0 থেকে x এর মান যাই হোক না কেন সংখ্যাটি কি বাইনারি হবে না। 2 নম্বর পয়েন্ট 11, x এর মান যদি 0 থেকে 7 এর মধ্যে হয় তাহলে সংখ্যাটা দশমিকও হতে পারে, অক্টালও হতে পারে, হেক্সাডেসিমালও কি হতে পারে। যদি x এর মান 8 এবং 9 এর মধ্যে হয়, 8 অথবা 9 হয়, তাহলে শুধুমাত্র হবে দশমিক এবং কি হেক্সাডেসিমাল। যদি বলি x এর মান a থেকে f এর মধ্যে যে কোনো একটা হয় তাহলে অবশ্যই শুধুমাত্র হবে কত? হেক্সাডেসিমাল। এই 3টা পয়েন্ট একটু ব্যাখ্যা করে লিখতে হবে। তাহলে আমাদের সংখ্যা চিনবো কিভাবে? একটা সংখ্যা দেওয়া থাকলে সর্বোচ্চ অঙ্কটা খুঁজে বের করব, এবং এই সর্বোচ্চ অঙ্কটা যে সংখ্যা পদ্ধতির মধ্যে আছে অঙ্কটা হবে কি সেই সংখ্যা পদ্ধতি। সেটা একাধিক হতে পারে, বহুপদীতেও কি আসতে পারে। তাহলে আমরা অবশ্যই এখন থেকে আমরা কি যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যা আমরা চিনতে পারবো। এবার আমরা দেখব কি আগের সংখ্যা এবং কি পরের সংখ্যা। তাহলে আগের সংখ্যা এবং পরের সংখ্যা দেখার জন্য আমাদের দশমিক সংখ্যাটাকে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমাদের সকল সংখ্যা পদ্ধতিতে আগের সংখ্যা পরের সংখ্যা কি লেখা যাবে। আমাদের দেখেন 0 থেকে 9 পর্যন্ত এটি তো আমাদের অঙ্ক। 0 থেকে দশমিক সংখ্যা পদে 0 থেকে 9 এটি অঙ্ক। এই অঙ্কটিকে ব্যবহার করে পৃথিবীর সকল সংখ্যাই কি গঠিত হবে। তাহলে এইটুকু আমরা ক্লকওয়াইজে যদি কল্পনা করে 0 পরে 1, 1 এর পরে 2, 2 এর পরে 3, 4, 5, 6, 7, 8, 8 এর পরে 9, 9 এর পরে কি 0। অবশ্যই আমাদের 9 এর পরে কি 0, এটুকু মাথায় রাখতে হবে। তাহলে যে কোনো সংখ্যা পদ্ধতির এক্ষেত্রে একটা পয়েন্ট আমরা মনে রাখবো, যে কোনো সংখ্যা পদ্ধতির হাইয়েস্ট ভ্যালুর পরের অঙ্ক হচ্ছে 0। যেমন বাইনারির হাইয়েস্ট ভ্যালু 1, তাহলে 1 এর পরের ভ্যালু কত? 0। অক্টালের হাইয়েস্ট ভ্যালু 7, 7 এর পরে কত? 0। হেক্সাডেসিমালের হাইয়েস্ট ভ্যালু f, f এর পরে কত? 0। তাহলে এখন প্রশ্ন হলো যে আমরা বলছিলাম একটা সংখ্যা পদ্ধতি চেনার জন্য অঙ্ক এবং নিয়ম জানা লাগে। তাহলে একটা নিয়ম পজিশনাল সংখ্যা পদ্ধতিতে নিয়মগুলোর মধ্যে বলা হচ্ছে যে ফার্স্ট নিয়ম বলছে আমার অঙ্কগুলো পরপর থাকবে। প্রত্যেকটা অঙ্ক কিভাবে থাকবে সেটা বলে দেওয়া আছে। তাহলে আমার দশমিক সংখ্যা পদ্ধতি 0, 0 পরে 1, 1 পর 9, 8 এর পরে কি 9, এভাবে থাকবে। দ্বিতীয় বলছে যে পরের অঙ্কটা অবশ্যই আগের চাইতে কি মান বেশি হতে হবে। তাহলে 0 পরে 1 মান বাড়ছে, আগে 1 এর চাইতে 2 মান বাড়ছে, এভাবে 8 এর পরে 9 মান কি বাড়ছে। এখন দেখেন আমরা বললাম 9 এর পরে কত? 0। পরের অঙ্কটা যদি লিখতে যাই তাহলে 9 এর পরে অবশ্যই হয়ে গেছে কত? 0, কারণ যে 9 আর বাড়তে পারতেছে না। 9 তখন ঘুরে যাবে কার কাছে? 0 কাছে, কারণ চক্রাকারে এটিতেও ঘুরবে। কিন্তু আমার দেখেন এখানে মান কি হয়েছে? কমে গেছে। যখন মান কমতেছে তখন বলতেছে যে যেহেতু এই বাড়তে পারছে না তাহলে পরের অঙ্কটাকে বাড়িয়ে হলেও আমার কি মান বাড়াতে হবে। তাহলে কল্পনা করেন এর আগের অঙ্ক কিছু নাই, তাহলে না থাকলে ধরে নেবো কত? 0। তাহলে 1 বাড়াতে হবে, তাহলে 0 এর পরে কত? 1। এই জন্য 9 এর পরে হবে কত? 10। তাহলে আমরা মাথায় রাখবো হাইয়েস্ট ভ্যালুর মান বাড়বে, যদি কমে যায় তাহলে অবশ্যই পরের অঙ্কটাকার মান আমাকে কি বাড়াতে হবে। যেমন ধরি আমরা 0, 1, 2, ... 7 অক্টাল সংখ্যা পদ্ধতিতে, এটা আমরা লিখবো অক্টাল সংখ্যা। তাহলে 7 ঘুরে যাবে কোথায়? 0-তে, মান বাড়তে পারছে না। তাহলে আমরা মনে মনে কল্পনা করবো 0 আছে, তাহলে 0 এর পরে হবে কত? 1। দেন 1 এর পরে কত? 2।
সরি, শূন্যের পরে কত 1 2 এভাবে যাবে কোন পর্যন্ত 7 পর্যন্ত। দেখেন যদি নাম্বার বাড়ে তাহলে আগের ঘরের কোনো পরিবর্তন হবে না। আবার 7 গেল কোথায় 0-তে, 7 যখন 0-তে গেল তাহলে মান কমে গেছে, তাহলে পরের টাকা অবশ্যই বাড়াতে হবে। তাহলে 1-এর পরে হবে কত 2, তাহলে 17-এর পরে কত 20। এটা অনেক বোর্ডে আসছে, 17-এর পরের অঙ্কটা কত 20, তাহলে 7 যাবে কত 0-তে, তাহলে 1 যাবে কত 2। এভাবে এরকম আসতে পারে যে 977, দেখেন 7 গেল কোথায় 0-তে, তাহলে পরের টাকা বাড়াতে হবে, কিন্তু পরেরটাও বাড়তে পারলো না, পরেরটাও গেল কোথায় 0-তে, তাহলে তারপরের টাকা বাড়াতে হবে, এখানে হবে কত 1। আবার যদি আমরা কল্পনা করি 107, দেখেন তো 7 গেল কোথায় 0-তে, তাহলে মান কমে গেছে, তাহলে পরের টাকা বাড়াবো, 0 হয়ে যাবে কত 1। এখন দেখেন এই যখন 1 হয়েছে তাহলে এই কি বাড়বে না, আগের ঘর যদি বাড়ে তাহলে পরের ঘরের মান কি ঠিক থাকবে। এই দুইটা পয়েন্ট খালি আমরা কি মনে রাখবো, আগের ঘর যদি মান বাড়ে পরের ঘরের মান যা আছে তাই থাকবে, আর যদি আগের ঘরের মান কমে যায় তাহলে পরের ঘরের মান আমাকে অবশ্যই কি বাড়াতে হবে। তাহলে হেক্সাডেসিমালের মান যদি আমরা এখন বলি 2F9, তাহলে দেখেন 9 এর পরে আমরা জানি একটা অঙ্ক আছে কত a, তাহলে মান অবশ্যই এখানে কি বাড়ছে, তাহলে আগের গুলো কি থাকবে ঠিক থাকবে। কিন্তু যদি বলি 29F, 29F, তাহলে F হাইস্ট ভ্যালু গেল কত হয় 0-তে, হাইস্ট ভ্যালু যদি 0-তে যায় তাহলে এই 9 কি বাড়বে, তাহলে 9 এর পরে 10 হবে না a হবে, অবশ্যই যেহেতু হেক্সাডেসিমালে অবশ্যই বলবো এটা কি a। 9 এর মান বাড়ছে তাহলে 2 এর মান কি থাকবে ঠিক থাকবে। এভাবে আমরা যে কোনো সংখ্যাকে কি লিখতে পারি, যেমন বাইনারি একটা যদি বলি a1 কোথায় যাবে 0-তে, তাহলে a1 যাবে কোথায় 0-তে, কারণ যে বাড়তে পারতেছে না, তাহলে 0 আসবে কোথায় 1-এ, মান বাড়ছে পরেরটা কি ঠিক থাকবে। এখন যে কোনো জিনিস আমরা এভাবে কি আগের সংখ্যা লিখতে পারি। নেক্সট আমরা দেখব, পরের সংখ্যাটা আমরা কিভাবে লিখতে হয় বের করতে হয় তা দেখলাম। এগুলো অবশ্যই ক্যালকুলেটরে খুব সহজ নিয়মেই করা যায়। ক্যালকুলেটরে আমার এই চ্যানেলে ক্যালকুলেটরের ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা কি দেখে নিতে পারেন। এবার আমরা দেখবো একটু আগের সংখ্যা। ধরেন আপনাকে বললো দশমিক সংখ্যায় যদি বলি 100, 100 আগের সংখ্যা কত, তাহলে একটু কল্পনা করেন 0-র আগে কত 9, তাহলে লোয়েস্ট ভ্যালুর আগে হবে কত 9। তা আমরা জানি যে আগের ভ্যালুর মান তো কম হয়, কিন্তু এখানে কি বাড়ছে, তাহলে একে কমান, এও কমতে পারছে না, এও চলে যাবে কোথায় 9, তাহলে পরের টাকা কমান, তাহলে এই 1-এর আগে কত 0, তাহলে 100-র আগে কত 99। তাহলে এখন যদি আমরা এফ কল্পনা করি, তাহলে এফ কল্পনা করলে এর আগে কত 100 কল্পনা করে যদি আমি বলি যে এটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটার আগের সংখ্যা কত, তাহলে 0-র আগে কত অবশ্যই হেক্সাডেসিমালে f, তাহলে a0 যাবে কোথায় f এ, তাহলে a1 এর আগে কত 0। কিন্তু যদি এরকম হয় যে 29f, তাহলে f এর আগে কত 0, তাহলে 9 এর আগে কত 8, এখানে দেখেন মান কমে গেছে, মান যদি কমে যায় তাহলে পরেরটা কি ঠিক থাকবে। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির আগের পরের সংখ্যা খুব সহজেই লিখতে পারি। ক্যালকুলেটর যেটা যদি প্রকৃতভাবে ধরতে পারো, ক্যালকুলেটর আগেই তোমরা কি দ্রুত আকারে করতে পারবা। তাহলে এখন আমরা দু একটা উদাহরণ দেখি। 247 এটা অক্টাল সংখ্যা, তাহলে এটার পরের সংখ্যাটা কত বলতেছে, তাহলে 7 যাবে কোথায় 0-তে, 4 যাবে কোথায় 5-এ, 2 এর ভ্যালু কি অপরিবর্তিত, এটা বলছে পরের সংখ্যাটি কত, তাহলে f যাবে কোথায় 0-তে, 9 যাবে কোথায় a-তে, 2 আসলো এখানে, এটাও বলছে পরের সংখ্যাটি, তাহলে 1 যাবে কোথায় 0-তে, a1 যাবে কোথায় 0-তে, এই 0 যাবে কোথায় 1-এ, মান বেড়ে গেছে, তাহলে পরেরটা কি ঠিক থাকবে। তাহলে এ পর্যন্ত আমাদের আজকের ভিডিও। সকলকে কি ধন্যবাদ। আসসালাম।